আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে বৃহস্পতিবারের প্রথম আলোতে স্বাগতম। আজকে ১১ই ডিসেম্বর ২০২৫ আমরা পড়ছি প্রথম আলো। তো প্রথমে মুক্তিযুদ্ধের একটি ঘটনার বিবরণ দেব আপনাদেরকে। এখানে আপনারা গতকালকে হয়তো দেখেছেন যে আমরা ২১শে নভেম্বর ১৯৭১ সালে প্রথম যৌথ বাহিনী গঠিত হয় এবং ২১শে নভেম্বরের পর যখন ৩ ডিসেম্বর আসে তখন যৌথ বাহিনী প্রথম তাদের অপারেশন শুরু করে এবং এর ফলে হয় কি আপনার পাকিস্তানের খুব শোচনীয় অবস্থা তৈরি হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনার ইউএস অবজার্ভ করেছিল এবং তারা বলে যে এখানে ভারতের সরাসরি অংশগ্রহণ আছে এবং ভারতকে দোষী সাব্যস্ত করে আপনার বলে নিরাপত্তা পরিষদে একটা বৈঠকের জন্য সবাইকে বসতে বলে। তো যখন নিরাপত্তা পরিষদে আপনার বৈঠক হয় সেখানে যুদ্ধবিরতির কথা ওঠে এবং এই যুদ্ধবিরতিটা হতো কিন্তু দেখা যায় যে শেষমেশ আপনার রাশিয়া ভ্যাটো দান করে। আপনারা জানেন যে রাশিয়ার ভ্যাটো দান ক্ষমতা রয়েছে। তো এর ফলে আপনার যুদ্ধ এগিয়ে যায় এবং এই সর্বাত্মক যুদ্ধ আমরা বিজয় লাভ করি। তো এখানে ভারতের পক্ষ নিয়েছে বলা যায় রাশিয়া। এর একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য ওই যে ভারত যে রাশিয়ার মৈত্রী চুক্তি সেটি নিয়ে আমরা কথা বলেছি পত্রিকায়। আপনারা একটু কমেন্ট সেকশনে জানান যে ভারত এবং রাশিয়ার মধ্যকার যে মৈত্রী চুক্তি সেটি কবে স্বাক্ষরিত হয়েছিল। তো দেখতে পাচ্ছেন যে আজকে অলরেডি আপনার হয়ে গেছে, আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা চলছে। আমি একটু আগে দেখছিলাম। তো আমাদের সংবিধানে কয়টি তফসিল আছে একটু কমেন্ট সেকশন জানিয়ে দেন। তারপর দেখছেন যে পণ্য রপ্তানি বৈচিত্র্যে ভিয়েতনাম মডেল অনুসরণ করতে হবে। এখানে ভিয়েতনাম মডেলটাকে একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। তো ভিয়েতনাম মডেল বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে। প্রথমত আমাদের প্রধান রপ্তানি হয় মূলত পোশাক এবং গত দশক ধরে পোশাকের বাইরে তেমন কোনো আমরা অন্যান্য জায়গাগুলো আছে যেমন চামড়া, জুতা, এই জায়গাগুলোতে খুব ভালো কোনো সাফল্য নিয়ে আসতে পারিনি। তো ভিয়েতনামের বর্তমান রপ্তানি প্রায় $400 বিলিয়ন এবং ওদের প্রধান যে জায়গাটা সেটা ইলেকট্রনিক্স। শুধুমাত্র তারা কিন্তু ইলেকট্রনিক্সের উপর আপনার নির্ভর করে চলছে না। তাদের যে জুতা শিল্প আছে সেখানে তারা আপনার $30 বিলিয়ন রপ্তানি করছে বছরে। আর আমাদের চামড়া জুতা থেকে মাত্র $1 বিলিয়ন আমরা নিয়ে আসতে পারি। তো বিশেষজ্ঞরা বলছে যে আপনার পোশাক শিল্পকে যেরকম সুযোগ দেওয়া হচ্ছে অন্যান্য সম্ভাবনাময় যে রপ্তানি খাতগুলো আছে তাদেরকেও ঠিক সেরকম আপনার সুযোগ দিতে হবে। তাহলে দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ আপনার অগ্রগতি দেখা যেতে পারে। মানে বাইরের যে দূতাবাসগুলো আছে সেখানে ট্রেড প্রমোশন এজেন্সির কথা বলা হচ্ছে। এই বিষয়টি নিয়ে অন্যদিন আলোচনা করব। তারপর আপনাদেরকে একটা বিষয় একটু দেখাতে চাই। সেটা যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে 9-9 এবং এই সীমারেখা চীনের নিজস্ব কূটনীতির কৌশল। এখানে তারা একটা বিন্দু দিয়েছে তাদের হাইনান প্রদেশে, তারপরে আপনার থাইল্যান্ডের কাছে এসে আরেকটা বিন্দু দিয়েছে এবং এর মাধ্যমে তারা কি করছে দক্ষিণ চীন সাগরের আপনার প্রায় 80% অংশ তাদের মধ্যে আওতায় নিয়ে গেছে এবং এটা নিয়ে বিরোধ চলছে। তো এর মধ্যে দিয়ে আপনার বিশ্বের 30% বাণিজ্য পরিচালিত হয় এবং এই লাইনের অবস্থান দক্ষিণ চীন সাগরে, এটা মনে রাখতে পারেন। তারপর আপনারা দেখছেন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ শুরু হয়েছে এবং এটি মূলত 2012 সাল থেকে হয়ে আসছে এবং এই সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, পারস্পরিক সামরিক সহযোগিতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বলছে যে আমাদের আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবেলা, শান্তি রক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ পরিদর্শন, যৌথ অনুশীলন, মহড়া কর্মশালা ইত্যাদির ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করবে। তো এখানে আরেকটা ইনফো দেখেন যে জয়কে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। তো যেটা সেটা আপনারা হয়তো দেখেছেন যে টিউলিপ সিদ্দিককে নিয়ে অলরেডি আপনার একটা রায় হয়েছে, সেখানে তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে বিদেশি যে বিশ্লেষকরা আছে অনেক সমালোচনা করছে বাংলাদেশের বিচার কার্য ব্যবস্থাকে নিয়ে। বলছে যে ডিউ প্রসেস মানে আইন যে প্রক্রিয়া সেটা সঠিকভাবে মেনটেন করা হচ্ছে না। এর কারণ টিউলিপের সাথে এই বিষয়গুলো নিয়ে খুব একটা যোগাযোগ করা হয়নি। কিন্তু এখন সরকার এই জায়গায় একটু সাবধানতা আমি মনে হয় দেখাতে চাচ্ছে। সজীব ওয়াজেদ জয়কে আপনার সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্দেশ দিয়েছে যে তার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে এবং তার বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবার দুর্নীতি দমন কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা গতকালকে একটা মতামত কলাম পড়েছিলাম যেখানে বলছে যে দুর্নীতি দমন কমিশন এখনও কারো পক্ষে কোনো মামলা করেনি।
তো এটা মনে হয় প্রথম মামলা। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আসামিরা ব্যাংকের প্রচলিত বিধিবিধান লঙ্ঘন করে হচ্ছে আপনার ঋণ নিয়েছে এবং এই ঋণ হচ্ছে আপনার বিতরণ করা ফান্ডেড ঋণের পরিশোধ না করে তারা হচ্ছে এগুলো আত্মসাৎ করেছে। তো এই বিষয়টি এখানে তারা এসেছে এবং এর ব্যাপারে হচ্ছে দুদক হচ্ছে মামলা করেছে। তো আমরা হচ্ছে আমাদের আজকের অভিমত বিশ্লেষণ কলামে চলে এসেছি। আপনারা দেখছেন যে শুভজিৎ বাগচি লিখেছেন যে দ্বিতীয় তালেবান সরকারের ভিন্ন এক শাসন কৌশল। তো আপনারা দেখেন যে 2021 সালের 20 বছরের যুদ্ধের পর হচ্ছে তালেবান হচ্ছে সরকার গঠন করে এবং এর আগে কিন্তু তালেবান ক্ষমতায় ছিল, কিন্তু নতুন তালেবান সরকার কিছু নতুন নীতি হচ্ছে গ্রহণ করেছে এবং এগুলো খুব পজিটিভলি হচ্ছে দেখা যাচ্ছে। দেখেন তারা কি করেছে, একটি নতুন হচ্ছে কর কাঠামো তৈরি করেছে যাতে নিয়মিত হচ্ছে বাণিজ্য কর আদায়ের মাধ্যমে মৌলিক পরিকাঠামোর হচ্ছে কাজ হচ্ছে করা যায় এবং রাস্তাঘাট তৈরি, তারপর মাদকাসক্ত ভিক্ষুকদের ভাতা, এই বিভিন্ন কাজে হচ্ছে গুরুত্বপূর্ণ সাফল্য দেখিয়েছে এবং খনিজ সম্পদ দেশের বাইরে যেতে দিচ্ছে না ইসলামী হচ্ছে আমিরাতের সরকার। তাছাড়া দেখেন আপনার চীনের সাথে হচ্ছে তাদের একটা বিষয় না মেলায় চীনের যে তেল উত্তোলনের যে প্রকল্প সেটিও কিন্তু খারিজ করে দিয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দুর্নীতি অনেকটাই কমেছে এবং এগুলো হচ্ছে তালেবান সরকারের হচ্ছে গুরুত্বপূর্ণ সাফল্য। কিন্তু তার সঙ্গে কিছু ব্যর্থতাও রয়েছে, সেগুলো আজকের হচ্ছে আলোচনায় আসেনি, আমার মনে হয় যে পরের পর্বে আসবে। তারপর আপনাদের সাথে আরও একটা বিষয় একটু শেয়ার করি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের 10 নম্বর সেক্টরটা একটু ব্যতিক্রম সেক্টর ছিল, কেননা এই সেক্টরে কিন্তু কোনো কমান্ডার ছিল না। আমাদের প্রধান সেনাপতি জেনারেল এমজি ওসমানী তিনি হচ্ছে এই সেক্টরে সমন্বয় করতেন এবং আপনারা জানেন এটি একটি মূলত নৌ সেক্টর এবং এই সেক্টরে হচ্ছে যুদ্ধ করে শহীদ হন হচ্ছে বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন। তার পৈতৃক নিবাস কোথায় একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন এবং তার যে সমাধি সেটি হচ্ছে খুলনা রূপসা নদীর পাড়ে বাগবাড়া নামক স্থানে। তো এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু অর্গানাইজেশনের নাম আছে। তো আপনারা যেটা করতে পারেন যে খাদ্য রিলেটেড যে অর্গানাইজেশনগুলো আছে দেখেন এখানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এগ্রিকালচার ডেভেলপমেন্ট, এগুলোর হচ্ছে আপনার সদর দপ্তর হচ্ছে ইতালির হচ্ছে রোমে। তো এটা মনে রাখতে পারেন এবং ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন যেটা সদর দপ্তর হচ্ছে স্পেনের হচ্ছে মাদ্রিদে এবং ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের হচ্ছে সদর দপ্তর হচ্ছে মন্ট্রিল কানাডাতে। তো আপনারা যদি মন্ট্রিল প্রোটোকল নিয়ে জেনে থাকেন একটু কমেন্ট সেকশনে জানাবেন। তারপর একটু দেখেন এখানে একটা রোগের নাম এসেছে যে সার্কোপেনিয়ার প্রধান কারণ হলো হচ্ছে বয়স বৃদ্ধি বা বার্ধক্য। এই রোগে হচ্ছে আপনার মাংসপেশি ক্ষয় দেখা যায়, ঠিক আছে, এটা একটু মনে রাখতে পারেন। তারপর আপনারা একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে নড়াইলের জজ আদালতের পাশে চিত্রা নদীর পাড়ে 71-এর বধ্যভূমি, এটি লঞ্চঘাট বধ্যভূমি নামে পরিচিত। আপনার মনে রাখতে হবে যে লঞ্চঘাট বধ্যভূমিটা কোথায়, এটা হচ্ছে আপনার নড়াইল জেলা জজ আদালতের পাশে চিত্রা নদীর পাড়ে, ঠিক আছে। আরেকটা বিষয় এখানে আছে সেটা হচ্ছে আমাদের নূর মোহাম্মদ, উনি মনে হয় নড়াইলে জন্মগ্রহণ করেছিলেন, নড়াইলের হচ্ছে মহেশখালী ডিস্ট্রিক্টে, ঠিক আছে। তো তিনি কিন্তু এই জেলা থেকে একজন বিশিষ্ট হচ্ছে খেতাবপ্রাপ্ত হন। এছাড়া আরও অনেক বীরত্ব আছে, আমি আসলে বিস্তারিত পড়ছি না, খুব একটা প্রয়োজন হবে না আজকে। তারপর দেখেন শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নয়াদিল্লির হচ্ছে আপনার উপর নির্ভর করছে। এই প্রত্যাবর্তন শব্দটাকে ইংরেজি বলা হয় এক্সট্রাডিশন, ঠিক আছে, এটা একটু মনে রাখতে পারেন। এই জায়গাটা কি চিনেন, এটা হচ্ছে আপনার রমনা পার্ক, এটা আমাদের রাজধানী ঢাকাতেই অবস্থিত, ঠিক আছে। তো আপনারা দেখেন যে বিশ্বে ভাষার অবস্থানে হচ্ছে বাংলাদেশের অবস্থান হচ্ছে 1 2 3 4 5 6 7 সপ্তম, ঠিক আছে। প্রথম অবস্থান হচ্ছে ইংরেজি এবং দ্বিতীয় অবস্থান হচ্ছে মান্দারিন, এটা মনে হয় চায়নাও বলা হয়। চীনের যে মানুষজন যে ভাষায় কথা বলে ওটা হচ্ছে মান্দারিন এবং চীনের বর্তমানে আপনার জনসংখ্যার দ্বিতীয় অবস্থানে রয়েছে, ভারত হচ্ছে প্রথম অবস্থানে আছে। ততগুলো আপনারা মনে রাখতে পারেন। তারপর আরেকটা ব্যাপার দেখেন যে জুলাই অভ্যুত্থানের ডিজিটাল তথ্য সংরক্ষণ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে এবং এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে মনসুন প্রোটেস্ট আর্কাইভস। এই নামটা খুব ভালোভাবে মনে রাখবেন, রাখলে নোট করে রাখতে পারেন। তারপর বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, তারা বলছে যে দেশে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং মানুষকে হত্যা গুম করেছে তাদের সবাইকে সবার হচ্ছে জবাবদিহি নিশ্চিত করতে হবে, এ বিষয়ে তারা দাবি জানিয়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের আজকের মতামত কলমে চলে এসেছি। তো বুলবুল সিদ্দিকী হচ্ছে কিছু পরামর্শ দিয়েছেন, তিনি বলছেন যে নির্বাচনী প্রতিশ্রুতি ইশতেহারে প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থকে রক্ষা হবে। তো প্রান্তিক জনগোষ্ঠী বলতে আমাদের দরিদ্র জনগণকে বোঝাচ্ছে, যারা বিভিন্ন সময় মূল্যস্ফীতি থেকে শুরু করে দেশের নানা সমস্যার কবলে পড়ে তাদের জীবনযাত্রার যে মান সেটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলছেন যে প্রান্তিক জনগোষ্ঠীর যে সমস্যাগুলো আছে সেগুলো আগে চিহ্নিত করতে হবে
এবং দারিদ্র্যকে দেখতে হবে বটম আপ দৃষ্টিভঙ্গি থেকে, অনুধাবন করতে হবে ভুক্তভোগীর বয়ানের মধ্য দিয়ে। কারণ হচ্ছে এই দারিদ্র্য কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং এটি হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতার মাধ্যমেই গড়ে ওঠে। একজন হচ্ছে নৃবিজ্ঞানী বলেছেন, যিনি পল ফার্মার, তিনি বলছেন দারিদ্র্যের সমস্যাটি হচ্ছে একটি কাঠামোগত সমস্যা এবং এই প্রচেষ্টায় রাষ্ট্র এমন একটি গুরুত্বপূর্ণ অংশীদার, তেমনই রাজনৈতিক দলগুলো হচ্ছে অন্যতম স্টেক হোল্ডার হিসেবে থাকে। তো যেহেতু সামনে নির্বাচন, তিনি প্রত্যাশা করবেন যে রাজনৈতিক দলগুলো প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালনের অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করবে এবং সেটি করতে পারলেই উন্নয়নের সুফল হচ্ছে সকলের দোরগোড়ায় হচ্ছে পৌঁছে যাবে। এই বিষয়টি তিনি এখানে উঠিয়ে এনেছেন। তারপর আপনারা দেখেন যে ট্রাম্প যেভাবে ভবিষ্যতের বিরুদ্ধে বাজি ধরছেন, স্টেফেন হোমস লিখেছেন এই কলামটা। আমার কাছে খুবই হচ্ছে আপনার উল্টাপাল্টা মনে হয়েছে পড়ে। তো যেটা বুঝলাম সেটা হচ্ছে আমেরিকা ফার্স্ট, এটা শুধু উপরের মোড়ক, ভেতরে আছে আধিপত্য ধরে রাখার ইচ্ছা। তো আমেরিকা অবশ্যই চাইবে পৃথিবীতে যাই হোক না কেন তাদের যে আধিপত্য আছে সেটা টিকিয়ে রাখতে। এখন ধরেন কেউ ভালো, অন্য একটা কান্ট্রি, তারা ভালো কোনো কাজ করছে, বুঝতে পারছেন বিষয়টা? ধরেন ভালো কাজ করবেন, বাট সেটা পৃথিবীর জন্য ভালো কিন্তু আমেরিকার আধিপত্যের সাথে সংঘাত রাখে, এরকম কাজকে তারা হুমকি হিসাবে দেখবেন। বলতেছে যে তারা হুমকির যে সংজ্ঞা সেটি হচ্ছে বদলে দিচ্ছেন। আর এটা একটা নতুন আপনার কমিশন, ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, তাদের নথিতে যেটা আছে সেটা হচ্ছে যে ভবিষ্যতে বিশ্বাসী নয়, তারা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার প্রয়োজন দেখছে না। বলছে যে এর কারণ হচ্ছে তারা মনে করছে তাদের পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, সেই তারা পরবর্তী প্রজন্মের কথা ভেবে পরিকল্পনা কেন করবে। এবং পশ্চিম গোলার্ধে কোন কোন কৌশলগত অঞ্চলগুলো থেকে আমেরিকা সম্পদ এক্সট্র্যাক্ট করতে পারে সে ব্যাপারগুলো চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি বুঝাতে পেরেছি কিছুটা, বাট এটা অনেক ছিল, উল্টাপাল্টা ছিল। দেখেন 2027 সালে কি নতুন শিক্ষাক্রম পাওয়া যাবে কিনা? তো 2027 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চালু হবে, কিন্তু এখনও এই বিষয়ে কোনো দৃশ্যমান হচ্ছে পদক্ষেপ দেখা যাচ্ছে না। তো শিক্ষাকে যুগোপযোগী করে রাখার স্বার্থে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের বদল আনতে হবে। তবে যে কোনো কিছু নতুন করে প্রতিষ্ঠা করার জন্য কাজটি সবসময় সহজ হয় না। বিদ্যমান কাঠামোকে বিবেচনায় নিয়েই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া ভালো। তো নারী ম্যানিফেস্টো, অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন, অনেকগুলো আলোচনা এসেছে। আসলে নারীদেরকে পিছনে রেখে একটা সমাজ সামনের দিকে যাবে, এটা কল্পনা করা আসলে এখন তো আসলে সম্ভবই না, অসম্ভব। যেখানে বাংলাদেশে হচ্ছে আপনার গড়ে চিন্তা করেন ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা কিন্তু বেশি। তো এখন মেয়েদেরকেও অবশ্যই হচ্ছে সমাজ গঠনে কন্ট্রিবিউশন রাখতে হবে এবং তাদেরকে ওই পর্যাপ্ত সুযোগটা কিন্তু হচ্ছে দিতে হবে এবং এটা খুবই ভাইটাল। এবং এই জায়গায় যদি আমরা ভালোভাবে আমাদের যে নারীরা আছে তাদেরকে যদি কাজে লাগাতে পারি, তবে পৃথিবীর সাথে আমাদের যে অবস্থান পৃথিবীর মাঝে সেটা অনেকটাই শক্ত হয়ে যাবে। এই বিষয়টা বলা যায়, এগুলো হয়তো আলোচনায় ছিল, আমি খুব একটা পড়ছি না। তো আমরা হচ্ছে আমাদের আজকের আন্তর্জাতিক অংশে চলে এসেছি। আপনারা দেখছেন যে 3 দশক পর হচ্ছে মায়ামি পেতে যাচ্ছে হচ্ছে তাদের প্রথম ডেমোক্রেট মেয়র, নাম হচ্ছে আইলিন হিগনিস। ঠিক আছে, এটা মনে রাখতে পারেন। এরপর দেখেন যে রিসেন্টলি ট্রাম্প একটা মন্তব্য করেছে আপনার ইউক্রেনকে ঘিরে এবং রাশিয়া তো ব্যাপক খুশি। ট্রাম্প বলছে যে যুদ্ধে রাশিয়া জয় পেতে চলছে, এ কারণেই হচ্ছে ইউক্রেনকে তাদের যে ভূখণ্ড সেটা রাশিয়ার হাতে তুলে দিতে হবে। এবং তিনি এই আলোচনায় ইউরোপীয় যে দেশগুলো আছে তাদের নেতাদের দুর্বল বলে উল্লেখ করেন। এই যে ট্রাম্প এবং হচ্ছে ইউরোপের টানাপোড়েন চলছে, এই জায়গায় কিন্তু হচ্ছে পুতিন খুব ফায়দা পাচ্ছে। আর নথিতে বলা হয়েছে যে ইউরোপীয় কর্মকর্তা যুদ্ধ নিয়ে বাস্তববাদী নন, তারা শান্তি চুক্তির পথে বাধা তৈরি করছেন। তো এই বিষয়গুলো আর কি আলোচনায় ছিল। এবং রিসেন্টলি আপনারা জানেন যে শান্তিতে নোবেল বিজয়ী মারিও হচ্ছে মাচাদো হচ্ছে আপনার নরওয়েতে হচ্ছে গিয়েছেন এবং আগামীকাল হচ্ছে তার মেয়ে হয়তো প্রথম তার পক্ষ থেকে হচ্ছে নোবেল পুরস্কার গ্রহণ করবেন। তো আমরা হচ্ছে আমাদের আজকের অর্থ বাণিজ্য অংশে চলে এসেছি। আপনারা দেখছেন যে বেবজা অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ। চীনা একটা কোম্পানি হচ্ছে একটা তৈরি পোশাক কারখানা স্থাপন করতে চায় চট্টগ্রাম মিরসরাইয়ের বেবজা অর্থনৈতিক অঞ্চলে। তো এই বিষয়টি এখানে এসেছে, আপনারা মনে রাখতে পারেন। 4 খাতের সহায়তায় বিকল্প উপায় খুঁজবে সরকার। তো আপনারা দেখেন যে আমাদের চামড়াজাত পণ্য, তারপর হচ্ছে ওষুধ পণ্য, এগুলো আমরা হচ্ছে রপ্তানি মুখী আর কি। তো এলডিসি থেকে যখন বের হয়ে যাবে, এগুলো যে রপ্তানি করার যে শুল্ক, বিনা শুল্কে যে রপ্তানি করার সুবিধা, সেটি কিন্তু আর থাকবে না। তো এই ফিল্ডগুলো হচ্ছে আপনার কী হবে, চ্যালেঞ্জের মুখে পড়বে এবং এই জায়গায় তো সরকারকে কোনো না কোনো সিদ্ধান্ত নিতেই হবে। তো সরকার হচ্ছে আপনার বিকল্প উপায় খুঁজে বের করার জন্য একটা নতুন কমিটি গঠন করেছে এবং তারা এই বিষয়টি নিয়ে কাজ করবে, সেটি এখানে এসেছে। তারপর আরেকটা ব্যাপার দেখেন যে ফাহমিনা খাতুন, যিনি হচ্ছে আপনার সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক, তিনি জাতিসংঘের মাল্টি ডাইমেনশনাল ভালনারেবিলিটি ইন্ডেক্সের স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হয়েছেন। তো
তারপর আপনি দেখেন একটা আলোচনা হয়েছে রিসেন্টলি বিএডিসিতে। বিএডিসি হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। সেখানে বলছে যে বিএডিসির যে চেয়ারম্যান তিনি বলছেন যে দক্ষ সেচ ব্যবস্থাপনা অধিক ফসল উৎপাদনের অন্যতম হচ্ছে মানদণ্ড। এটা মনে রাখতে পারেন। আর বিএডিসি হচ্ছে বীজ বিতরণ করে থাকে। এবং তারপর আপনারা দেখেন যে এখানে একটা চিত্রকর্ম আছে যার নাম হচ্ছে টেড দ্য ফ্যাম। এটা মূলত পাবলো পিকাসোর, ঠিক আছে। এবং আপনারা হয়তো জানেন যে ওনার যে চিত্রকর্মগুলো আছে এটা অনেক 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 বেশি হচ্ছে দামে হচ্ছে বিক্রয় করা হয়। তো যারা চিত্রকর্মগুলো সংগ্রহ রাখতে পছন্দ করে তাদের একটা বিরাট সুযোগ আছে। $100 মাধ্যমে আপনারা পিকাসোর এই চিত্রকর্মের একটা লটারি কিনতে পারবেন এবং 1,20,000 টিকিট হচ্ছে বিক্রি করা হবে, যাতে হচ্ছে যে টাকা আসবে সেটা অ্যালজাইমার ডিজিজ গবেষণা হচ্ছে যাবে। তো অ্যালজাইমার কী রোগ এটা তো আপনারা হয়তো জানেন। অ্যালজাইমার হচ্ছে আপনার ব্রেনের যে কোষগুলো থাকে এগুলো হচ্ছে আপনার অকার্যকর হয়ে যায় বয়সের সাথে সাথে, তখন তারা কিন্তু কোনো ইনফরমেশন মনে রাখতে পারে না। এখানে অনেকগুলো রিজন আছে, আর বিস্তারিত না যাই। তো এই ছিল আজকের প্রথম আলো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আই হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।